আপনারা নিশ্চয়ই পাগলা রাজার নাম শুনেছেন, তার ইতিহাসও অনেকেই জানেন। আচ্ছা, ওই টাইম রোটেশনের ফলে কি সেই পাগলা রাজা আবার পৃথিবীতে ফিরে এলো? একজন দুর্বল, অস্থির এবং অযোগ্য ব্যক্তির হাতে যদি কোনো দেশের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেই দেশটির যে কি অবস্থা হতে পারে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন কি আমেরিকানরা। যে সমস্ত মন্তব্য এবং যুক্তি তৈরি করছেন ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মোসাহেব অর্থাৎ ওই তার সহযোগীরা, তাতে করে একটা জিনিস পরিষ্কার, নিজেদের সিদ্ধান্তকেই এখন তারা নিজেরাই বিশ্বাস করতে পারছেন না। প্রতিটি অবান্তর এবং অকল্পনীয় পরিকল্পনা অসফল হওয়ার কারণে কি এবার বোধবুদ্ধিও হারাচ্ছেন তারা। গোটা বিশ্বের কাছেই হাস্যকর হয়ে উঠছেন পৃথিবীর সবচেয়ে শক্তিমান দেশের রাজা। আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। ইতিহাসে মোহাম্মদ বিন তুগলকের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। শিক্ষায় দীক্ষায় কম ছিলেন না তিনি। সেই 1325 সালে তার বাবা গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর সিংহাসনে বসেন ওই মোহাম্মদ বিন তুগলক। বলা হয় সে সময় নাকি তিনি সবচেয়ে শিক্ষিত রাজা ছিলেন, কিন্তু তারপরেও ইতিহাসে এই মোহাম্মদ বিন তুগলক পাগলা রাজা হিসেবেই পরিচিত হয়ে রয়েছেন। কেন জানেন? শুধুমাত্র তার ওই হঠকারী এবং অযৌক্তিক সিদ্ধান্তের কারণে। কোনো প্রয়োজন ছাড়াই শুধু তার ইচ্ছে পূরণের জন্য দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেছিলেন ওই মোহাম্মদ বিন তুগলক। রাজকোষের বিপুল টাকা খরচ করে পিতলের তৈরি মুদ্রা প্রবর্তন করেছিলেন, যার ফলে দেখা দিয়েছিল ব্যাপক মুদ্রাস্ফীতি, ক্ষতিগ্রস্ত হয়েছিল বাণিজ্য। আবার কৃষি কর বৃদ্ধি করে চটিয়ে দিয়েছিলেন শান্ত জনগণকে। কর বৃদ্ধির প্রতিবাদ করেছিল সাধারণ মানুষ, আবার অনেক মানুষ এই করের ভয়ে জঙ্গলে পালিয়ে গিয়েছিল। আর এসব কারণেই ওই মোহাম্মদ বিন তুগলককে খামখেয়ালি বা পাগলা রাজা হিসেবেই ইতিহাসে অভিহিত করা হয়। কিন্তু সেটা ছিল 1325 সাল, আর এখন 2025 সাল, মানে 700 বছর পর আবার কি ফিরে এলেন তিনি? সত্যি বলুন তো, এই যে মোহাম্মদ বিন তুগলকের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম, তাতে আপনারা এই মুহূর্তে কারো সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন কি? দেখুন, যদি মিল খুঁজে পেয়ে থাকেন তাহলে আমি বলবো সেটা একেবারেই কাকতালীয়, ওই সেই গানের মতো কর্তৃপক্ষ দায়ী নয়। কিন্তু একজন অদক্ষ অযোগ্য রাজনীতিবিদ গোটা পৃথিবীর কি ক্ষতি করতে পারে এই মুহূর্তে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মসনদে বসার পরেই পৃথিবীর একাধিক দেশের ওপর কর চাপিয়েছেন, আবার কর বৃদ্ধিও করেছেন। আর তার জন্য যে যুক্তি ওই ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তা শুনলে যে কোনো সুস্থ মানুষই ভিমরি খেতে পারে। ডোনাল্ড ট্রাম্পের দাবি, এতদিন নাকি গোটা বিশ্বের দেশগুলো, বিশেষ করে চীন, ভারত, রাশিয়া সহ সমস্ত দেশ ওই আমেরিকাকে দীর্ঘ সময় ধরে ঠকিয়ে আসছে। বুঝুন ঠেলা, বিশ্বের সবচেয়ে ধনী দেশ, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, সেই আমেরিকাকে নাকি রিপ অফ করা হচ্ছে, মানে ঠকানো হচ্ছে বা আর্থিকভাবে প্রতারণা করা হচ্ছে। তার এই নাটুকে আন্দাজ কিন্তু যে কোনো অভিনেতার কাছে ঈর্ষার কারণ হতে পারে। কথায় বলে বাঁশের থেকে নাকি কঞ্চির দর বেশি। আর এই প্রবাদ অনুসারে রাজা যখন এমন মন্তব্য করতে পারেন, তখন তার পারিষদরা তো তার ওপরে চাপার চেষ্টা করবেনই। আর হলেও তাই। শুল্ক যুদ্ধে কূটনৈতিক লড়াইয়ে এঁটে উঠতে না পেরে আমেরিকা কতটা তেলে বেগুনে জ্বলে উঠেছে তার প্রমাণ মিলল ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর মন্তব্যে। ভারতকে আটকাতে বা দমাতে না পেরে এবার জাতপাত তুলে রীতিমতো গালাগালি দেওয়া শুরু করলো আমেরিকা।
কারণ সদ্য ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই পিটার নাভারো জানিয়েছেন রাশিয়ার তেল থেকে লাভবান হচ্ছেন ভারতের ব্রাহ্মণরা। এই নাভারো এর আগেও ভারত এবং রাশিয়ার তেল কেনার বিষয়টি নিয়ে ভারত সরকারকে নিশানা করেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে নাভারো মোদির যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন, আর এবার তার নিশানায় ভারতের ব্রাহ্মণরা। তিনি দাবি করেছেন রাশিয়ার তেল কেনায় শুধুমাত্র ভারতীয় ব্রাহ্মণরা লাভবান হচ্ছেন। এখানেই শেষ নয়, মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাভারো বলেছেন 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের আগে ভারত খুব অল্প পরিমাণে রাশিয়ান তেল কিনত। এরপর রাশিয়ান রিফাইনাররা ঢুকে বিগ অয়েল ইন্ডিয়া নিয়ে বিছানায় শুয়ে পড়ল। অপরিশোধিত তেলে মোদিকে ছাড় দিলেন পুতিন। তারাই তেল শোধন করে ইউরোপ, আফ্রিকায় এবং এশিয়ায় বড় প্রিমিয়ামে বিক্রি করছে, আর তার থেকে প্রচুর অর্থ উপার্জন করছে। নাভারোর দাবি, এই তেলের ব্যবসা রাশিয়ান যুদ্ধ মিশনকে ইন্ধন যোগাচ্ছে। ভারত ক্রেমলিনের জন্য একটি লন্ড্রোম্যাট বা লন্ড্রি ছাড়া আর কিছুই নয়। এতে ইউক্রেনীয়রা নিহত হচ্ছে, আর করদাতা হিসেবে আমেরিকাকে অর্থ পাঠাতে হচ্ছে যাতে ইউক্রেন নিজেকে রক্ষা করতে পারে। নাভারো আরও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন দুর্দান্ত নেতা, কিন্তু তারপরেও নাভারো বুঝতে পারছেন না কেন নরেন্দ্র মোদী ওই পুতিন এবং জিনপিংয়ের সঙ্গে একই বিছানায় শুচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পারিষদ নাভারো কি কি শব্দ ব্যবহার করেছেন একবার দেখুন। প্রথম, তিনি ব্রাহ্মণ শব্দটি ব্যবহার করেছেন। দ্বিতীয়ত, তিনি বিছানা শব্দ ব্যবহার করেছেন। আর তৃতীয়ত, তিনি ভারতকে রাশিয়ার লন্ড্রি বলে কটাক্ষ করছেন। কতটা অসহিষ্ণু এবং কতটা অসভ্য হলে এই ধরনের মন্তব্য করতে পারেন। দর্শকরা আমায় মাফ করবেন, আমি অসভ্য শব্দটি ব্যবহার করলাম বলে, কিন্তু বিশ্বাস করুন এর থেকে অনেক খারাপ শব্দ ব্যবহার করা যেত, কিন্তু এর থেকে আর ভালো শব্দ পেলাম না। কিসের জন্য আমেরিকার এত জ্বলছে? রাশিয়ার থেকে ভারত তেল কিনছে বলে, নাকি ইউক্রেনকে অর্থ সাহায্য করতে হচ্ছে বলে? এখানে বলে রাখি, আপনারা হয়তো অনেকে জানেন না, আবার হয়তো অনেকে জানেন, এই নাভারো ভারতের দিকে তির্যক মন্তব্য করছেন ইউক্রেনের জন্য, কিন্তু সেই ইউক্রেন নিজেও ভারতের থেকে প্রচুর পরিমাণে শোধিত ডিজেল কিনছে, ভারতের ওপর কর চাপাচ্ছেন। তাহলে ইউক্রেনের ওপরেও কর চাপাক আমেরিকা। ওই যে কি যেন বলে, নিজের বেলায় কি করি আর পরের বেলায় কি, অনেকটাই কি তাই। আসলে চীনে এসসিও শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রেসিডেন্ট শি জিনপিংকে একসঙ্গে হাসতে দেখে ট্রাম্প আর তার পারিষদদের মনের অবস্থা কি তা এই সমস্ত বক্তব্য থেকেই পরিষ্কার। কোনোভাবেই যখন ভারতকে দমাতে বা বাগে আনতে পারছে না আমেরিকা, তখন জাতপাত তুলছে। ব্রাহ্মণ বলে কটাক্ষ করা হলেও নাভারো কি আদৌ জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে কি? নরেন্দ্র মোদী যে ব্রাহ্মণ নন সেটা সবাই জানেন। আবার তিনি কোনো এমন পরিবারেও জন্মাননি যে তাকে যুবরাজ বলা হবে। রাজনৈতিকভাবে তবু তার সমালোচনা হতেই পারে, কিন্তু তা কখনোই কোনো রকম অশ্লীল ভাষা ব্যবহার করে নয়। আমেরিকার এই ব্যক্তিটি যেভাবে আক্রমণ করেছেন ভারতকে এবং প্রধানমন্ত্রীকে, তা গোটা ভারতকে আক্রমণ নয় কি? সমস্ত ভারতবাসীর অপমান নয় কি? আমেরিকার এত স্পর্ধা যে তারা ভারতকে অপমানও করতে পারেন। এক্ষেত্রে আপনারাও আপনাদের মতামত জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসসিও শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সন্ত্রাসবাদ নিয়ে দ্বিচারিতার অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারো নাম না করলেও প্রধানমন্ত্রীর নিশানায় যে আমেরিকা, তা বুঝতে অসুবিধা হয়নি কারো।
আর সেই আমেরিকারই দ্বিচারিতার আরও একটি নমুনা সামনে এলো। একদিকে যখন ট্রাম্পের ওই বাণিজ্য উপদেষ্টা ভারতের বিরুদ্ধে অত্যন্ত কুরুচিকর তির্যক মন্তব্য করছেন, তখন আবার উল্টো দিকে দিল্লিতে অবস্থিত আমেরিকার দূতাবাস অন্য বার্তা দিচ্ছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওকে উদ্ধৃত করে মার্কিন দূতাবাস সোমবার এক্স পোস্ট করে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে নির্ধারক সম্পর্ক বলে অভিহিত করেছে। পোস্টে লেখা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছেছে। একবিংশ শতাব্দীর একটি নির্ধারক সম্পর্ক এটি। দুই দেশের জনগণের অগ্রগতি এবং সম্ভাবনাগুলির দিকে আলোকপাত করা হচ্ছে। এমনকি প্রতিরক্ষা ও দ্বিপাক্ষিক সম্পর্ক দুই দেশের জনগণের মধ্যে স্থায়ী বন্ধুত্বে ইন্ধন যোগাবে বলেও উল্লেখ করা হয়েছে। এটা কি আমেরিকার দ্বিচারিতার আরও একটি প্রমাণ নয়? নাকি ভারতকে দমাতে না পেরে এবার উল্টো সুর গাইছে? চীনের মাটিতে এসসিও শীর্ষ সম্মেলনে শুধু ভারত নয়, রাশিয়ার অবস্থান দেখেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুম উড়ে গেছে। কারণ ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর উদ্দেশ্যে ওই আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের পর ট্রাম্প অনেক কিছুই দাবি করেছিলেন, এমনকি সিজফায়ার বা সংঘর্ষ বিরোধী চুক্তি নয়, সরাসরি শান্তির চুক্তির কথাও বলেছিলেন তিনি। কিন্তু এবার চীনের মাঠে ভরা হাটে দাঁড়িয়ে হাঁড়ি ভেঙে দিলেন পুতিন। কিয়েভের বিরুদ্ধে তার অভিযানের পক্ষে সাফাই গেয়েছেন পুতিন। পাশাপাশি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য ওই পশ্চিমের দেশগুলোকেই দোষারোপ করেছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট দাবি করেছেন 2014 সালে কিয়েভে অভ্যুত্থানের কারণে এই সংকটের সৃষ্টি হয়েছে। 2014 সালের সেই অভ্যুত্থানে পশ্চিম বিশ্ব উস্কানি দিয়েছিল। পুতিন বলেছেন, এই সংকটের দ্বিতীয় কারণ হচ্ছে ইউক্রেনকে ন্যাটোতে টেনে আনার জন্য ওই পশ্চিমের দেশগুলোর প্রচেষ্টা চালিয়ে যাওয়া। আর এই বিষয়টি রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি, তা বারবার জানিয়েছিল মস্কো। স্বাভাবিকভাবেই পুতিনের এই বক্তব্য সামনে আসার পরেই নিজের ঘরেই এবার চাপে পড়তে চলেছেন ট্রাম্প। পরিস্থিতি আঁচ করেই এবার রাশিয়াকেও পাল্টা হুমকি দেওয়া শুরু করেছে আমেরিকা। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সোমবার বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বজায় থাকার জন্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে সমস্ত বিকল্প পথ খোলা রয়েছে। মার্কিন ট্রেজারির সেক্রেটারির অভিযোগ, রাশিয়া বোমা হামলা বাড়িয়েছে, সে কারণে তিনি মনে করছেন ট্রাম্পের কাছে সমস্ত রাস্তাগুলোই নাকি খোলা আছে। আগামী 2 সপ্তাহ ধরে গোটা বিষয়গুলি গভীরভাবে পর্যবেক্ষণ করার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। বুঝুন, শান্তি চুক্তি অগ্রগতির জন্য নাকি রাশিয়াকে 2 সপ্তাহ সময়সীমা দেওয়া হয়েছিল। সেই সময়সীমা পেরিয়ে গেছে। সেই সময়সীমাও যেমন পেরিয়ে গেছে, ঠিক তেমন আবার ভারতের ওপর শুল্ক চাপাতেই রাশিয়ার উপর চাপ বেড়েছে। তাই নাকি পুতিন আলোচনায় বসতে রাজি হয়েছিলেন বলে এই স্কট বেসেন্ট যে দাবি করেছিলেন, পুতিনের বক্তব্যের পর সেই ঢোলও ফেঁসে গেছে। স্বভাবতই এই ঘটনায় স্কট বেসেন্ট যে রেগে যাবেন তার নতুন কি? খুব স্বাভাবিকভাবেই এখন বোঝা যাচ্ছে যে ভারত সহ বিভিন্ন দেশের ওপর কর আরোপ করে যে দাদাগিরি আমেরিকা করতে চেয়েছিল, তা একটু একটু করে বুমেরাং হওয়া শুরু করেছে। তার বহিঃপ্রকাশই লক্ষ্য করা যাচ্ছে ওই হোয়াইট হাউসের কর্তা ব্যক্তিদের মধ্যে। আবার যারা এই ট্রাম্পকে খুব ভালো করে চেনেন, তারা কিন্তু ক্রমাগত কড়া সমালোচনা করে যাচ্ছেন। এদের মধ্যে অন্যতম একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ তথা প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। এক্সপোস্টে বোল্টন সাফ জানিয়েছেন, ট্রাম্প কূটনীতি বুঝতে চান না। বোল্টন লিখেছেন, বৃহত্তর কৌশলগত প্রেক্ষাপটে
কূটনৈতিক পদক্ষেপ বিবেচনায় অনিচ্ছুক ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এই অনিচ্ছার কারণেই শি জিনপিংকে পূর্ব দিকটিকে পুনর্গঠনের সুযোগ করে দিয়েছে। কিছুটা আক্ষেপ করেই এই বোল্টন লিখেছেন যে রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা এবং চীনের ক্রমবর্ধমান আগ্রাসন সত্ত্বেও পশ্চিমের দেশগুলো ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করেছিল, কিন্তু ট্রাম্পের এই শুল্ক নীতি বিশ্বের সার্বিক ভারসাম্য রক্ষার জন্য কয়েক দশকের সমস্ত পরিশ্রম নষ্ট করে দিয়েছে। ভাবুন একবার, এ কথা আমি বলছি না, কিংবা ভারতের কেউ বলছেন না, বলছে কে? ওই ট্রাম্পের এক সময়ের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এদিকে আবার সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে ট্রাম্প দাবি করেছেন যে ভারত শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে, কিন্তু দেরি হয়ে গেছে, বহু বছর আগেই তা নাকি করা উচিত ছিল। এই মন্তব্য কি ওই ডোনাল্ড ট্রাম্পের অস্থিরতার বহিঃপ্রকাশ? একটা বিষয় খেয়াল করে দেখুন, ট্রাম্প দায়িত্ব নেবার পর যে সিদ্ধান্তগুলো এখনো পর্যন্ত নিয়েছেন তাতে আমেরিকার কতটা উন্নতি হয়েছে। রাশিয়াকে শায়েস্তা করতে গিয়ে আমেরিকার আধিপত্য বিস্তারের কৌশলটা প্রকাশ্যে চলে এসেছে। বলা ভালো, এই মুহূর্তে ঘরে বাইরে উভয় সংকটে ডোনাল্ড ট্রাম্প। একদিকে ধনকুবের বন্ধু এলন মাস্ককে চটিয়েছেন, ছিন্ন হয়েছে বন্ধুত্ব। যে মানুষটা অর্থ দিয়ে পাশে দাঁড়িয়ে দ্বিতীয়বার এই ট্রাম্পকে প্রেসিডেন্ট করার জন্য সাহায্য করলেন, জিতে এসে সেই ট্রাম্প বন্ধু মাস্কের বিরুদ্ধে শুল্ক বোমা ফাটালেন। আমেরিকাকে ঠকাচ্ছে এই অছিলায় প্রায় 90টিরও বেশি দেশের ওপর কর চাপিয়ে আমেরিকার বাজারেই মুদ্রাস্ফীতি ঘটিয়েছেন ট্রাম্প, যার জেরে এখন আমেরিকার সাধারণ মানুষদেরই জেরবার অবস্থা। অন্যদিকে রাশিয়াকে শায়েস্তা করতে গিয়ে ভারতের পণ্যে কর চাপিয়ে মার্কিন ভারত সুসম্পর্ককে ফাটল ধরিয়েছে। রাশিয়া ভারত এবং চীনকে এক কক্ষে এনে দিয়েছেন। এরপরে সত্যি যদি কেউ ইতিহাসের পাতায় থাকা ওই 1325 সালের পাগলা রাজার সঙ্গে তুলনা করেন, তাহলে কি খুব ভুল করবেন? একের পর এক হঠকারী সিদ্ধান্তে যখন ক্রমাগত ব্যাকফুটে ট্রাম্প, তখন কি মুচকি মুচকি হাসছেন ভান্স? বলবো সে কথা, তবে অন্যদিন। আজ এ পর্যন্তই। নমস্কার।